তুমি মিঠুন না? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠে দেখি স্বয়ং উত্তম কুমার। প্রণাম করে বললাম, আপনি এই ভিড়ের মধ্যে আমায় কি করে চিনলেন? বললেন, সে কি, তোমায় আমি চিনব না? বোম্বের মতো জায়গায় তুমি কত কষ্ট করে অভিনয় চালিয়ে যাচ্ছ। ফিল্ম দুনিয়াটা বড় কঠিন জায়গা। একটু জমির জন্য কত লড়াই না করতে হয়। এখানে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জোর করে আদায় করে নিতে হয়। মনে রাখবে, বড় তোমায় হতেই হবে। তোমার মধ্যে সে জেদ আছে। কথাগুলো বলে সোজা প্রযোজক পরিচালক শক্তি সামন্তর সেলিব্রেশন পার্টির লনে চলে গেলেন মহানায়ক উত্তম কুমার। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের বন্ধু আমি সুমন্ত চৌধুরী। সুপারস্টার শ্রী মিঠুন চক্রবর্তীর চোখে তার মহাগুরু মহানায়ক উত্তম কুমারকে ধরার চেষ্টা করব। এর ফাঁকে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, আর আমার মতো ইউটিউবারদের বড় হওয়ার সুযোগ করে দিন। আসুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। মিঠুন চক্রবর্তীর জন্ম 16 জুন 1950 সালে, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের প্রথম সিনেমা দৃষ্টিদান মুক্তি পাওয়ার 2 বছর পরে। উত্তর কলকাতার মথুসেন গার্ডেন লেনের বাড়িতে থাকতেই মিঠুন চক্রবর্তী উত্তম কুমারকে প্রথম দেখেছিলেন। কিশোর ভর নামে এক ভদ্রলোকের বাড়িতে মাঝে মধ্যে আসতেন বাংলার একমাত্র মহানায়ক উত্তম কুমার ব্যক্তিগত প্রয়োজনে। মিঠুন চক্রবর্তীর ভাষায় উত্তম কুমার দ্য কিং অফ অল কিং, সুদর্শন নায়ক, পাড়ায় এলে তাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার লোক জুটে যেত। কিশোর মামার বাড়ি ঘিরে তখন কাতারে কাতারে মানুষ। কিন্তু সেই সময় মহাগুরুর সাথে সামনাসামনি দেখা হয়নি কখনো। পরে উনি চলে গেলে কিশোর মামার মুখে অবাক হয়ে আমরা উত্তম কুমারের নানান গল্প শুনতাম। অভিনয়ের তখন আমি কিছুই বুঝতাম না, কিন্তু উত্তম কুমার নামটা আমার মন ও শরীরে নামাবলীর মতো জড়িয়ে গিয়েছিল। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন গুরুর সাথে আমার আলাপ হবেই, কেউ আটকাতে পারবে না। অনেক দিন পরে বোম্বেতে একবার সুযোগ এসেছিল, কিন্তু কিছুতেই সাহস করে গুরুর সামনে যেতে পারলাম না। মনে হলো আমার মতো অতি নগণ্য অভিনেতাকে কি উনি পাত্তা দেবেন? যদিও পরিচয় হওয়ার পরে বুঝতে পেরেছিলাম উত্তম কুমারের মতো বৃহৎ হৃদয় নিয়ে খুব কম মানুষ পৃথিবীতে আসেন, আর তাই হয়তো তাঁদের স্থায়িত্ব এত অল্প। এরপরে হঠাৎ করেই সুযোগ এসে গেল গুরুর সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার। নসিব বা ভাগ্য এমন করেই সুযোগ করে দেয় মনের আকাঙ্ক্ষা মিটিয়ে নেওয়ার। অন্তত আমার তো তাই বিশ্বাস। তখনও মৃণাল সেনের মৃগয়া মুক্তি পায়নি, সবে দুর্গাপুজো শেষ হয়েছে। এই রকম একদিন অর্থাৎ মমতা শঙ্কর ছুটতে ছুটতে এসে বলল, উত্তম কাকুর বাড়ি যাবে মিঠুন, ওর বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয়, এই ফাঁকে আলাপটা হয়ে যাবে। উত্তম কুমারের বাড়ি? প্রথমে শুনে আমি যেন কথা হারিয়ে ফেললাম। এ তো আমার স্বপ্ন, গুরুর সাথে সামনাসামনি সাক্ষাৎ। আমি রাজি হয়ে গেলাম। সালটা সম্ভবত 1975 সাল। লক্ষ্মী পুজোর দিন মমতা শঙ্করের সাথে উত্তম কুমারের বাড়ি গিয়ে দেখি যেন চাঁদের হাট বসেছে। কে নেই সেখানে? সেই সময়ের বাংলা সিনেমার যত নামি দামি অভিনেতা অভিনেত্রী কলাকুশলী সবাই এসেছেন উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পুজোতে। আর উত্তম কুমারও দেখি সকলের সঙ্গেই আলাদা আলাদা কথা বলছেন। সব দিকে তার নজর, কে এলো, কে কি খেলো, সব কিছু একাই সামলে চলেছেন। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল সেদিন। সিনেমার উত্তম কুমারের থেকে এই উত্তম কুমার আমার কাছে আরো অনেক বেশি অনুকরণীয়।
মমু আমাকে প্রায় টানতে টানতে উত্তম কুমারের সামনে নিয়ে গিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিল। আমি সেই ধুতি পাঞ্জাবি পরা উত্তম কুমারকে দেখে একদম হাঁ করে তাকিয়ে আছি। প্রথম পরিচয়ে আমার কাঁধে হাত রেখে গুরু বললেন, আজ এসে ভালোই করেছ, খেয়ে যাবে কিন্তু। এইটুকু কথা হয়েছিল সেদিন, কিন্তু সেই দিন ওই কথার আন্তরিকতা আমাকে ছুঁয়ে গিয়েছিল। মনে হলো সত্যি এমন মানুষকেই মহানায়ক বলা যেতে পারে, যার ভেতরটা সীমাহীন। এরপর অনেক দিন কেটে গেছে। বোম্বেতে আমি চেষ্টা করছি হিন্দি সিনেমাতে নিজেকে প্রতিষ্ঠা করার। মাঝে মধ্যে দাদার সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। এইভাবে 1979 সালের মাঝামাঝি একদিন আমার শুটিং ছিল চন্দেভালি স্টুডিওতে। তখন বোম্বের হিন্দি সিনেমার জগতে সুরক্ষা সিনেমার দৌলতে কিছুটা পরিচিতি হয়েছে। হঠাৎ দেখি সেটে ঢুকছেন মহানায়ক উত্তম কুমার। আমি ছুটে গিয়ে প্রণাম করলাম। বললেন, দরকার আছে তোর সঙ্গে। আমি ভীষণ অবাক। ভাবলাম, কি দরকার থাকতে পারে আমার সঙ্গে, যার জন্য দাদা নিজে এসেছেন আর একদম তুমি থেকে তুই বলছেন। এই সম্বোধনে আমি সেদিন বিস্মিত না হয়ে পারিনি। আমি আনন্দে বলে উঠলাম, আমাকে ডেকে পাঠালেই পারতে, তুমি শুধু শুধু কষ্ট করে ছুটে এলে কেন? উত্তেজনাতে আমিও আপনি ছেড়ে কখন তুমি বলতে শুরু করেছি সেটা খেয়াল ছিল না। আমার কথা শুনে দাদা তার ভুবন ভোলানো হাসি হেসে বললেন, না এলে তো শুটিং দেখতে পেতাম না। মনে রাখবি, ঠিক সময়ে শুটিংয়ে আসবি আর তাড়াহুড়ো করে শেষ করবি না। যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হবি ততক্ষণ শর্ট দিয়ে যাবি। জানবি, এগুলোই প্রধান অস্ত্র ওপরে ওঠার। পরদিন সকালে উঠেই ছুটলাম দাদার ফ্ল্যাটে। বান্দ্রাতে তখন দাদার একটা ফ্ল্যাট ছিল। দাদা হোটেলে ওঠা খুব একটা পছন্দ করতেন না। ডোরবেল বাজাতেই সদা হাস্যময়ে আমার মহাগুরু মহানায়ক উত্তম কুমার দরজা খুললেন। পা ছুঁয়ে প্রণাম করতেই তাড়াতাড়ি হাত দুটো ধরলেন। বললেন, সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করবি না। বললাম, বাবা মা আমাকে এটা শিখিয়েছেন, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। সঙ্গে সঙ্গে দাদা বললেন, নিশ্চয়ই করবি, কিন্তু আমার বেলায় বছরে একবার। ব্রেকফাস্ট করতে বসে বেনুদির হাতের লুচি, তরকারি, বেগুন ভাজা আর হালুয়াতে আমার লাঞ্চ হয়ে গেল। দাদা দেখলাম শাঁকা পাউরুটি, তাও মাখন ছাড়া, চায়ের সাথে খাচ্ছেন। খেতে খেতে বললেন, আমার ছবিতে কাজ করবি মিঠুন? ছবির দুটো প্রধান চরিত্র, একটা তুই করবি আর একটা আমি করব। কি, রাজি তো? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এ তো আমার স্বপ্ন, দাদার সঙ্গে কাজ করব। সেই কবে থেকে এই আশা মনের মধ্যে বড় হচ্ছে। লাফিয়ে উঠে বললাম, আমি আবার রাজি হব না? তোমার সঙ্গে কাজ করা আমার পরম সৌভাগ্যের ব্যাপার। তুমি যখনই ডাকবে আমি তোমার ওখানে গিয়ে শুটিং করে আসব। আপনারা নিশ্চয়ই জানেন সেই ছবির নাম কলঙ্কিনী কঙ্কাবতী। ছবিটা পরে দাদাই পরিচালনা করে। বেশিরভাগ শুটিং কলকাতা আর তোপচাচিতে হয়েছিল। আমার রথ দেখা আর কলা বেচা দুই হয়ে গেল। উপরি পাওনা ছিল সুপ্রিয়া দেবী বা বেনুদির হাতের রান্না। প্রায় দিন শুটিংয়ের নানা রকম পদ রান্না করে আনতেন বেনুদি। কি অসাধারণ সেই অভিজ্ঞতা তা বলে বোঝানো যাবে না। তবে সারা জীবনে আফসোস থেকে গেল দাদার অকাল মৃত্যু। মাত্র 54 বছর বয়সে দাদা চলে গেলেন, কলঙ্কিনী কঙ্কাবতী মুক্তি পাওয়ার আগেই। তবে ওই একটি ছবি করে দাদার কাছ থেকে যা শিখেছি তা দিয়ে আমার সমস্ত জীবন চলে যাবে। অভিনয় করার সময় কেমন করে হাঁটাচলা করতে হবে, কিভাবে কথা না বলে শুধু মুখের মাংসপেশিগুলোর সাহায্যে অভিনয় করা যায়, তা দাদাই আমাকে শিখিয়েছিলেন। অভিনয়ের সময় দাদা বলতেন, মিঠুন, কখনোই ক্যামেরায় ডাইরেক্ট লুক দিবি না। সোজা তাকালে সুইং করবে আর তাতে টেরা দেখাবে। আর সবসময় অ্যাক্টিং করবি না, মাঝে মাঝে ক্যামেরার সামনে চুপ মেরে থাকবি, আন্ডার প্লে করবি। দেখবি তার এফেক্টটা হবে অন্যরকম। আমার অভিনয়ের মহাগুরু উত্তম কুমার, তিনি নেই, কিন্তু তাঁর স্কুলিং রয়ে গেছে আজও, যা আমার জীবনে ধ্রুব তারা হয়ে পথ দেখাচ্ছে চিরকাল।